নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন 1955, ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 1955। আমরা এই যে আইন রয়েছে পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন, সেটা কোন কোন সালে সংশোধনী হয়েছে সেই নিয়ে আলোচনা করব, আর সেই সঙ্গে কিছু যে বিষয় রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। রাজ্যে দেখুন, জমি বন্টন, সিলিং, যেটাকে আমরা সর্বোচ্চ সীমা বলি, একজন ব্যক্তি বা পরিবার কতটা জমি রাখতে পারে, এবং বর্গাদারদের অধিকার সুরক্ষার প্রধান আইন হলো এই 1955 সালের ভূমি সংস্কার আইন, যেটি কার্যকর হয় 1956 সালে, এবং 1972 ও 1981 সালের সংশোধনী বা অ্যামেন্ডেন্ট এর মাধ্যমে জমির সর্বোচ্চ সীমা নির্ধারণ, বর্গা চাষিদের আইনি স্বীকৃতি নিশ্চিত করে। মূল বৈশিষ্ট্য ও ধারাসমূহ। জমির সিলিং, এটি আপনারা ভূমি সংস্কার আইনের ধারা 14M এখানে পেয়ে যাবেন। পরিবার প্রতি জমির সর্বোচ্চ সীমা নির্দিষ্ট করা হয়েছে। যার বেশি জমি থাকলে তা সরকার ভেস্ট বা আপনারা জানেন খাস করে নিতে পারে বা অধিগ্রহণ করে নিতে পারে সরকার। তো অনেকের দেখবেন যে সম্পত্তি ভেস্ট হয়ে গিয়ে থাকে, তার কারণই হলো ওই সম্পত্তিটা সিলিং বহির্ভূত সম্পত্তি ছিল। অর্থাৎ সরকার থেকে যে জমি তার উত্তরাধিকারীদের জন্য বরাদ্দ করা হয়েছিল, একজন ব্যক্তি সর্বোচ্চ কত পরিমাণ জমি রাখতে পারে সেই বিষয়টা আমরা আসবো, তার অধিক হয়ে যাওয়ার জন্য এই জমিগুলো ভেস্ট হয়ে যায়। পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন 1955 সংশোধিত, এটা মানে যেটা আগেরটা বললাম ওটা তো একবারে অরিজিনাল আইন ছিল, সেটা দুবার সংশোধিত হয়েছে আপনারা জানেন। এই আইন অনুযায়ী একজন ব্যক্তি বা তার পরিবার সাধারণত 24.7 একরের বা প্রায় 74 বিঘা বেশি জমির মালিক হতে পারে না। তাহলে এটা একেবারে নিশ্চিত হয়ে গেলেন যে কত পরিমাণ জমি, 24.7 একর বা 74 বিঘা। এটা কারা? একজন ব্যক্তি বা তার পরিবার। এটা কিন্তু করা হয়েছে, এটা ভূমি সংস্কার আইনের সংশোধিত আইন এটি, বা অ্যামেন্ডেন্ট করে এটি করা হয়েছে। যদি এর বেশি জমি থেকে যায় তাহলে সেটা সরকারি খাস জমি হিসাবে বিবেচিত হবে, যেটাকে আমরা ভেস্ট বলে থাকি, বা আপনারা যাই বলুন না কেন, সরকার অ্যাকোয়ার করেছে কিংবা অধিগ্রহণ করেছে, যাই বলুন না কেন। তবে জমিটি কোন ধরনের তার উপরও নির্ভর করে আপনার জমির পরিমাণ কতটা সিলিং পেতে পারেন। কৃষি জমি না বাগান না জলাভূমি, তার উপর ভিত্তি করে এই সীমা পরিবর্তিত হতে পারে। যেটা বললাম 24.7 একর বা 74 বিঘা, এটা কিন্তু পরিবর্তিত হতে পারে জমির ধরন অনুসারে। জমি রাখার নিয়মে কিছু বিশেষ দিক হলো পারিবারিক সীমা। একজন ব্যক্তি বা স্বামী স্ত্রী এবং নাবালক সন্তানদের নিয়ে একটি পরিবারকে একটি ইউনিট ধরা হয়। বিশেষ অনুমতি হলো চা বাগান, শিল্প কারখানা বা বিশেষ কাজের জন্য সরকার চাইলে এই সীমার চেয়ে বেশি জমি রাখার অনুমতি দিতে পারে। অনেক ক্ষেত্রে আপনারা দেখেছেন যে চা বাগান কাউরি রয়েছে, সেক্ষেত্রে ওই 74 বিঘার বেশি সরকার তাকে অনুমতি দিতে পারে। বা আপনি একটা কারখানা করেছেন, সেই কারখানাটাকেও আপনার অনুমোদন দিতে পারে, যেহেতু সেখান থেকে কর্মসংস্থান আসবে, সেখান থেকে সরকারি ট্যাক্স পাবে। তাই সেক্ষেত্রে সরকার কিছু আপনার ক্ষেত্র রয়েছে, সেক্ষেত্রে ছাড় দিতে পারে ওই জমির পরিমাণটা। জমির ধরন, কৃষি জমির ক্ষেত্রে এই সিলিং আইন বিশেষভাবে প্রযোজ্য। যেটা বললাম 74 বিঘা বা 24.7 একর, এটা আপনার পরিবার বা ইউনিট হিসাবে ধরা হয় পরিবার প্রতি, সেইটাকে কিন্তু আপনার ধরবে এখানে 74 বিঘা হিসাবে কৃষি জমির ক্ষেত্রে। বর্গাদারদের অধিকার চলে আসি আমরা এবার। সিলিংটা দেখলাম যে একজন ব্যক্তি বা একজন পরিবার সর্বোচ্চ কত পরিমাণ জমি রাখতে পারেন সেটা দেখলাম।
এইবার আমরা এই ভূমি সংস্কার আইনের আরেকটি অধিকার রয়েছে, সেটা বর্গাদারদের অধিকার, সেটা আপনি ভূমি সংস্কার আইনের চ্যাপ্টার 3-তে পেয়ে যাবেন। বর্গাদারদের ভাগ চাষি বা জমির মালিক উচ্ছেদ করতে পারে না এবং ফসলের একটি নির্দিষ্ট অংশ বর্গাদারের প্রাপ্য। ভূমি হস্তান্তর, দেখুন আমরা এই বিষয়টি আসবো ভূমি হস্তান্তর, তবে বর্গাদারদের বিষয়টি আরেকটু বলে নিই যে বর্গাদাররা অনেকে ভাবেন যে আমরা চাষ করছি মানে জমিটা আমাদের। এই ধারণা পুরো ভুল। শুধু আপনারা ফসলের যেটুকু ফসল ফলাবেন তার প্রাপ্য অংশটা পাবেন। কিন্তু আমরা দেখেছি অপারেশন বর্গা হওয়ার পর অনেক মূল মালিককে জমির আলেই আসতে দেওয়া হয়নি, এগুলো আমাদের দেখা। কিন্তু এগুলো ন্যায়সম্মত নয় বা আইনসম্মত নয়, এগুলো কিন্তু করা হয়েছিল এবং তার ফলে বর্গাদারদের মনে একটা মানে ধারণা জন্মেছিল যে জমির মালিক তারাই, কিন্তু ধারণাটা পুরো ভুল। হস্তান্তর আইন ধারা 4, যেটা আপনারা 14J-তে পেয়ে যাবেন। নিয়ম মেনে চাষের জমি অকৃষিতে রূপান্তর বা হস্তান্তর করতে হয়, যেটা আমরা এই ধারা 14J যেটা বলছি সেটা একটা কনভার্সন বা ল্যান্ড ক্লাসিফিকেশন চেঞ্জ বলতে পারেন। তপশিলি উপজাতি সুরক্ষা, এটা আপনারা আবার পেয়ে যাবেন চ্যাপ্টার 2A-তে, অর্থাৎ এসটি সম্প্রদায়ের যারা মানুষ রয়েছে তাদের জন্য সুরক্ষা, তাদের জমির জন্য। তপশিলি উপজাতির অর্থাৎ এসটি জমি অতপশিলি, অর্থাৎ সেটা তারা যারা এসটি নয়, হ্যাঁ, তাদের উপজাতির কাছে হস্তান্তর কঠোরভাবে নিয়ন্ত্রিত। মানে আপনি যে একবারে হস্তান্তর করতে পারবেন না তা নয়, কিন্তু একবারে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। যদি দেখা যায় এসটি সম্প্রদায়ের মানুষের কোনো মারণ রোগ হলো বা তাকে একেবারে বিশেষ প্রয়োজনে জমিটা বিক্রি করতে হচ্ছে, তাহলে অনগ্রসর দপ্তর রয়েছে, সেখান থেকে তাকে অনুমতি নিয়ে তবেই জমি বিক্রি করতে হবে। আর যদি এইসব জমি তাদের হয়, দেখবেন 14C ধারা বা 14 গ ধারা প্রযোজ্য হয়। তার মানে কি, এটা ওদের জন্য সংরক্ষিত জমি। এই জমিটা তাদের অগ্রাধিকার থাকে কেনার ক্ষেত্রে বা অন্যান্য বিষয়ের ক্ষেত্রে। যদি কোনোভাবে এই জমি দেখা গেল কোনো অএসটি অর্থাৎ মানে এসটি নয় এরকম সম্প্রদায় মানুষের কাছে চলে গেল, তাহলে তারা কিন্তু পরবর্তীতে মামলা করতে পারবে আদালতে, এবং সেই মামলা কিন্তু অনেক দূর যাবে। তাই যারা এসটি নয় যদি এইসব জমি কিনে থাকেন তাহলে অবশ্যই পারমিশন নিয়ে কিনবেন। অনগ্রসর দপ্তরের পারমিশন লাগবে এবং বিএলআর অফিসের পারমিশন লাগবে, এবং এসটি সম্প্রদায়ের মানুষটি কেন জমি বিক্রি করছে তারও বিষয়টি আপনারা কিন্তু একটা এনওসি করে নেবেন বা নন জুডিশিয়াল স্ট্যাম্পে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি করে নেবেন। পাট্টা বন্টন, আমরা ভূমি সংস্কার আইনের আরেকটি ধারা আসি, পাট্টা বন্টন। সরকারি সিলিং বহির্ভূত জমি যেগুলো 74 বিঘার বেশি বা 24.7 একরের বেশি জমি যাদের কাছে থেকে গেছিল, সেগুলো সিলিং বহির্ভূত হিসাবে খাস জমি বা ভেস্টেড হয়ে গেছিল। সেই জমিগুলো ভূমিহীন চাষিদের মধ্যে পাট্টা হিসাবে বিলি করা হয়। যারা ভূমিহীন, যাদের কাছে ভূমি নেই বা তাদের পরিবারের কাউরির কাছে জমি নেই, এরকম যারা শ্রমজীবী মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যাদের কাছে কোনো রকম ভূমি নেই, তাদেরকে এই পাট্টা হিসাবে বিলি করা হয়, বা যারা শরণার্থী ছিল তাদেরকে কিন্তু এই জমি বিলি করা হয়। এটা ভূমি সংস্কার আইনের 1955 সালের ধারাতে রয়েছে, যা কার্যকর হয়েছিল 1956 সালে আপনারা জানেন, আর পরবর্তীতে 1972 এবং সংশোধিত হয়। 1972 সালে সংশোধিত এবং 1982 সালে সংশোধিত হয় এই আইনটি, বা অ্যামেন্ডমেন্ট পাস হয়, এটা আপনারা জানেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকে মতো বিদায় নিচ্ছি, আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে।